অমুসলিম শিক্ষার্থীদের নিয়ে তো ছাত্র শিবিরের নানাবিধ কার্যক্রম রয়েছে। বিশেষ করে আমি বলতে চাই যে আমরা ফোকাস দিই যে প্রত্যেক শিক্ষার্থী কয়েকটি গুণাবলী অর্জন করবে, তিনি সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক হবেন। সে এক্ষেত্রে দেখে থাকবেন যে গত 5 আগস্টের পরে আমরা ঢাকাতে বড় পরিসরে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম। এখানে মুসলিম অমুসলিম সব অংশগ্রহণ করেছে। আমাদের বৃত্তীয় প্রকল্প করি সারা দেশে। এবছরে 5 লক্ষাধিক শিক্ষার্থী আমাদের অংশগ্রহণ করছে সেখানে। তো সেখান থেকে আশা করছি বড় সংখ্যক শিক্ষার্থী আমরা বৃত্তি প্রদান করব। তো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে সমস্যাগুলো শিক্ষার্থীরা পড়ে থাকে, যে কোচিংয়ে ভর্তি হতে পারছে না অথবা পড়াশোনার উপকরণ ম্যানেজমেন্ট করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ছাত্র শিবির বৃত্তির প্রকল্প ব্যবস্থা রেখেছে। সেক্ষেত্রে মুসলিম অমুসলিম সব অংশগ্রহণ করতে পারে এখানে। এরপরে আমাদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব রয়েছে। বিশেষ করে দেখবেন আমরা শিক্ষার্থীদের নিয়ে নো দাইসেল প্রোগ্রাম করি। তারপর যে হাউ টু গেট এ প্লাস পাওয়া কি এতই কঠিন, হ্যাঁ, কীভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়, হাউ টু গেট এ চান্স ইন ইউনিভার্সিটি, বিদেশি উচ্চশিক্ষা কী করা যায়, প্রত্যেকটা একাডেমিক কার্যক্রমে আমরা মুসলিম অমুসলিম সবাইকে আমরা রাখি। সেক্ষেত্রে আমরা কোনো ক্লাসিফিকেশন করি না সেখানে, কে মুসলিম কে অমুসলিম, সকল শিক্ষার্থী কোয়ার্টারলি এখানে ইনভাইটেড হয়, সবাই ঠিক থাকে। এর বাইরে অনেকগুলো দক্ষতা উন্নয়ন কর্মসূচি আমাদের রয়েছে, যে ছাত্র শিবিরের পক্ষ থেকে শাখা পর্যায়ে কেন্দ্র পর্যায়ে আমরা আইটি প্রশিক্ষণ কোর্স, ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ কোর্সগুলো আমরা করে থাকি। এখানে সব অংশগ্রহণ করতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। এছাড়া আমাদের অসংখ্য কার্যক্রম রয়েছে, বিশেষ করে সামাজিক কার্যক্রমগুলো রয়েছে, সেখানে চাইলে সব অংশগ্রহণ করতে পারে, কোনো অসুবিধা হয় না। ছাত্র শিবিরের সাধারণ সভা থেকে শুরু করে ছাত্র শিবিরের যে কোনো আয়োজনগুলো শিক্ষার্থী কেন্দ্রিক, এখানে প্রত্যেক অমুসলিম অংশগ্রহণ করতে পারবেন, আমাদের কোনো বাধা নেই। তো আমরা চেষ্টা করছি যে অমুসলিমদেরকে মূলত ছাত্র শিবিরের যে মূল মেসেজ পৌঁছে দেওয়া, যে আপনার প্রত্যেকের ধর্ম থাকবে, আলাদা হতে পারে, কোনো অসুবিধা নেই, প্রত্যেক ধর্মের মানুষকে সৎ বা ভালো হতে উদ্বুদ্ধ করেন। তো শিবিরে বলেছে যে আপনি আপনার জায়গা থেকে সৎ হন, দেশপ্রেমিক হন এবং দক্ষ হন, এর মাধ্যমে আপনি একটি ভালো দেশের করতে সহযোগিতা আমাদেরকে করেন। জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, এটা মূলত বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল যে একটা পরিবর্তন একটা হবে, একটা রেভলিউশন এখানে হবে, মানুষের জনজীবনে অস্বস্তিগুলো যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, মানুষের বৈষম্য সমাজ থেকে দূর হবে, এগুলোর প্রত্যাশা নিয়ে মানুষ কিন্তু রাস্তায় জীবন দিয়েছে। এবং যারা আহত পঙ্গুত্ব বরণকারী যে ভাইয়েরা এখন হসপিটালে আছে, তারা দেখতে গেলে তারা চায় যে আমরা এমন একটি স্বপ্নের বাংলাদেশ গড়ি যেখানে সবার অধিকার নিশ্চিত হবে, সকলের মূলত সম্প্রীতির একটা সমাজ গড়ে উঠবে, এমন প্রত্যাশা সকলে করে থাকে সবসময়। তো জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিল, যারা জীবন দিল এবং যারা বর্তমানে হসপিটালে এখনও চিকিৎসাহীন অবস্থার মধ্যে রয়েছে, তাদের প্রত্যাশা মূলত আমরা মনে করছি যারা এখনও আমরা গাজী হিসাবে বেঁচে আছি বা সুস্থ আছি, আমরা কিন্তু এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমরা ইতিমধ্যে দেখেছি পলিটিক্যালি যারা ইনভলভ ছিল, পলিটিক্যাল পার্টিগুলো ইতিমধ্যে শহীদদের চিকিৎসারকে গুরুত্ব প্রদান না করে, শহীদ পরিবারের পুনর্বাসন না করে, পঙ্গুত্ব বরণকারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করে দিয়ে ইতিমধ্যে তারা দূরের স্বার্থে লিপ্ত হয়েছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এখানে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ভালোবাসা ছিল, ঐক্য ছিল 5 আগস্ট পর্যন্ত, এরপরে কিন্তু দেখবেন প্রত্যেকে তার পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলাদা করে চলে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় জাতীয় ঐক্য জায়গাটা, যেটা আমাদের সম্ভাবনা ছিল, প্রত্যাশা করতে জাতি জুলাই অভ্যুত্থান রক্তের মাধ্যমে জাতীয় ঐক্যবদ্ধ হবে, সম্প্রীতি দেশ গড়ে উঠবে, এটা আমরা এখন করতে পারি নাই। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে বৈষম্যগুলো সমাজ জীবনে ছিল, তারপর জনজীবনের নিরাপত্তাহীনতা যেটা ছিল, আগে ধর্ষণ হতো, বর্তমানে ধর্ষণ হচ্ছে, আগে চাঁদাবাজি হতো, বর্তমানে চাঁদাবাজি হচ্ছে, আগে নানাবিধ সমস্যা ছিল, সমস্যাগুলো বর্তমানে এখনও রয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি। তবে এটি একদিনে হবে বিষয়টা কিন্তু এমনও নয়, গ্রাজুয়ালি হবে। বিপ্লব একটা প্রসিডিউর, একটা প্রসেস মেনটেন করা হয়। বিপ্লবটা আস্তে 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 কয়েকটা বছর পরে এটা ভিজিবল হবে যে আমাদের বিপ্লব সাধিত হয়েছে, একদিনে হবে না। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা অবস্থান করছি, এখানে যে সমস্যাগুলো তৈরি হতে সেগুলো সমাধান করার জন্য মূলত আমাদের বর্তমান ছাত্র সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধের রাজনীতি বাংলাদেশে তৈরি করতে পারলে আমার মনে হয় বিপ্লবকে ত্বরান্বিত করতে পারবো, ভালো ফলাফল আসবে সামনে ইনশাল্লাহ। প্রায় 22,000-এর অধিক ছাত্র শিবিরের নামে মামলা ছিল আমাদের 5 আগস্টের আগ পর্যন্ত। এখন পর্যন্ত আমাদের প্রায় 11,000-এর অধিক মামলা এখন স্টিল রয়েছে। আমি ভাবে দিচ্ছি আপনার সামনে, আমার নামে মামলা রয়েছে এখনও, এগুলো এখনও সলভ হয়নি আমাদের। তো আমরা ইতিমধ্যে ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে কথা বলেছি, আসিফ নজরুল স্যার কথা বলেছিলেন আইন উপদেষ্টার সাথে আমরা। তো আইন উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন যে তিনি চেষ্টা করছেন পলিটিক্যাল মামলাগুলোকে সলভ করার জন্য এবং কিছু সময় লাগবে, তিনি এরকম বলেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এত সময় লাগা মূলত কাম্য ছিল না কখনোই। আমাদের ভাইয়েরা এখনও কষ্ট করে হাজিরা দিচ্ছেন, ঢাকার রাজশাহীতে, চট্টগ্রামে অসংখ্য ভাইয়েরা আমাদের জুলুমের শিকার হয়েছেন। মামলার কারণে তারা লম্বা 15 থেকে 16 বছর বাড়িতে থাকতে পারেন নাই, কিন্তু এখন একটু স্বস্তি পেলেও মামলার যে সমস্যাগুলো রয়েছে, হাজিরাদার থেকে শুরু করে নিয়মিত সমস্যাগুলো ফেস করছেন আমাদের ভাইরা। তো আমরা মনে করছি যে সরকারের জায়গা থেকে যে পলিটিক্যাল যে মামলাগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়া উচিত। এটি আমাদের সিভিল রাইটস, নাগরিক অধিকার। আশা করছি বর্তমান ইন্টার্ম গভর্নমেন্ট যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে উপদেষ্টা যিনি আছেন, আইনের দায়িত্বে আছেন আসিফ স্যার, নজরুল স্যার, তিনি মূলত এটা সমাধান করে দেবেন আমরা প্রত্যাশা করছি।
এই আর কি। আরেকটি বিষয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহার ভাইও লম্বা সময় ধরে তিনি কিন্তু আছেন। আপনি দেখবেন যে খালেদা জিয়া সকল মামলাগুলো সলিউশন হয়ে যাচ্ছে, তারেক জিয়া সকল মামলা সলিউশন হয়ে যাচ্ছে, অন্যান্য পলিটিক্যাল পার্টি মামলাগুলো সলিউশন হচ্ছে, কিন্তু আজহার ভাইয়ের মামলাটা সলিউশন এখন মধ্যে হচ্ছে না। এটাও এখন তো পলিটিক্যাল একটা ইস্যু আমাদের কাছে মনে হয়েছে। তা আমরা আশা করছি ছাত্র শিবিরের সাবেক বর্তমান যত নেতাকর্মী রয়েছে সকলেই মামলাগুলো কম সময়ের মধ্যে সমাধান নিয়ে আসা উচিত, এটা আমরা প্রত্যাশা করছি। 5 আগস্ট পর্যন্ত ছাত্রদলের সাথে আমাদের ভালো কোলাবোরেশন ছিল, সবই ছিল, কিন্তু রিসেন্ট সময় দেখছি যে আমাদের বিরুদ্ধে বা কিছু বিষয়ে একটু সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। যেমন দায় চাপিয়ে দেওয়া, খুলনা কুয়েটে মূলত শিক্ষার্থীদের উপরে আক্রমণ চালিয়ে শিবিরকে বলা শিবির মেরেছে, এখানে অসংখ্য জায়গায় আমরা এই বিষয়গুলো দেখেছি। আমরা এগুলো আসলে আলটিমেটলি প্রত্যাশা করি না। আমরা পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে মূলত আমরা দেশকে গড়তে চাই। তো আমরা দেখেছি যে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে ছাত্রদলকে আমরা দাওয়াত দিয়েছি, আপনার খেয়াল করে দেখবেন গত ইফতার প্রোগ্রামে আমরা দাওয়াত দিয়েছি ছাত্রদলকে। এবং রিসেন্ট সময় আপনি দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি গিয়েছিলেন আমাদের শহীদ দিবসের আলোচনা প্রোগ্রামে। সেখানে মসজিদ থেকে নামাজ পড়া পরে ভাই খেয়াল করলেন যে সেখানে ছাত্রদল কোরআন বিতরণ প্রোগ্রাম হচ্ছে। তো কেন্দ্রীয় সভাপতি নিজে গিয়ে সংহতি প্রদর্শন করেছেন সেখানে, যে এরকম প্রোগ্রাম অবশ্যই হওয়া উচিত, এটা অ্যাপ্রিসিয়েবল, এটা আমরা প্রত্যাশা করি, আমরা ভালো কাজগুলো করি। কিন্তু দেখা যাচ্ছে ছাত্রদলের জায়গা থেকে আলটিমেটলি আমাদেরকে কোনো ইনভিটেশনও দেওয়া হয় না। বিগত 5 মাসে ছাত্রদল আমাদের কোনো প্রোগ্রামে ডেকেছে এমন কিন্তু হয় নাই কখনো। তো এই জায়গায় আমার ছাত্রদলকে একটু ফ্লেক্সিবল হওয়া উচিত। আমরা যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনে আছি, যারা ফ্যাসিবাদের বিপক্ষে কাজ করেছিলাম, সবার সাথে ভালো সম্পর্ক তৈরি রাখা উচিত। আমার মনে হয় এটি করতে পারলে বেশি ভালো হয়। পলিটিক্যাল পার্টিগুলো একটা ইন্টেনশন আলাদা থাকতে পারে, আলাদা একটা তাদের একটা প্ল্যান বা শিডিউল থাকতে পারে, কিন্তু ছাত্র সংগঠন সবার হওয়া উচিত, জাতির হওয়া উচিত। আমার মনে হয় এই জায়গা থেকে ছাত্র দলকে একটু এগিয়ে আসা উচিত। আর শিবির বরাবরই এগিয়ে থাকছে, ছাত্র শিবির সবসময় ইনভাইটেশন করেছে, কাছে গিয়েছে, ফ্লেক্সিবল করার চেষ্টা করেছে, কোনো ঐক্য যেন বিনষ্ট না হয় এমন কোনো কাজ আমরা কখনোই করিনি। তো আমরা চাচ্ছি ছাত্রদলও তাদের এই জায়গাটা ফিরে আসুক। তাদের বসে জাতির প্রত্যাশা অনেক বেশি, তাদেরকে অনেকেই ভালোবাসে, ক্যাম্পাসগুলোতে তাদের গ্রহণযোগ্যতা অনেক ভালো আছে। তারা আর কয়েকটি কাজ যদি ভালো করতে পারে, বিশেষ করে ঐক্য তৈরি করা, সংহতি তৈরি করা, আমার মনে হয় ছাত্রদলে আরও এগিয়ে যাবে। আমরা এমনটাই প্রত্যাশা করি। আসুন আমরা হাতে হাত রেখে কাজ করি। ছাত্রদলের প্রতি আমাদের এমনই আহ্বান থাকবে সবসময়। 2001 সালে ছাত্র জাতীয় ঐক্য হয়েছিল ছাত্রদের, সেখানে নুরুল ইসলাম বুলবুল ভাই ছিলেন আমাদের কেন্দ্রীয় সভাপতি, ছাত্রদলের সভাপতি পিন্টু ভাই ছিলেন সেখানে, একসাথে এগুলো কিন্তু হয়েছে আমাদের। জাতীয় সংকট নিরসনে, জাতীয় সংকট মোকাবেলা আমরা একসাথে কাজ করেছি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার মনে পলিটিক্যাল পার্টি স্ট্যান্ড আসলে কি, লেজুর ভিত্তিতে পরিহার না করতে পারলে আলটিমেটলি কোনো ছাত্র সংগঠন ফর্মালি কোনো ভালো কাজ করতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়। পলিটিক্যাল পার্টিগুলোর তাদের প্রদত্ত অ্যাসাইনমেন্ট অথবা তাদের পলিটিক্যাল রুলসের কারণে অথবা তাদের স্ট্যান্ডের কারণে মূলত ছাত্রদল ভালো কিছু করতে পারছে না বলে আমাদের মনে হয়েছে। বিএনপি জায়গা থেকে যদি স্ট্যান্ডটা আরও একটু ফ্লেক্সিবল করা হয়, আমাদের কাছে মনে হয়েছে ওনারা একটু ফ্লেক্সিবল হলে ছাত্রদল অনেক কিছু করতে পারবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। এটাই মনে হয় বড় বাধা আমাদের কাছে মনে হচ্ছে, লেজুর ভিত্তিটা আর কি ছাত্রদলের। এই ছাত্র সংসদ নির্বাচন তো আমাদের প্রাণের দাবি। আর শিক্ষার্থীদের কথা বলার মতো লিগ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে এটাই। শিক্ষার্থীদের পক্ষে ইউনিভার্সিটি প্রশাসনের সাথে ডিল করার জন্য যে প্ল্যাটফর্ম প্রয়োজন হয় একটা, এটা হচ্ছে এই জায়গাটা ছাত্র সংসদ। তো এটা নিয়ে মূলত আপনারা দেখবেন যে প্রত্যেক ছাত্র সংগঠনের পজিটিভ ইন্টেন্ট রয়েছে, এটা হওয়া উচিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুরু করেছিল, ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবাই মোটামুটি ইউনিভার্সিটি ভিসি স্যাররা চাচ্ছেন, প্রশাসন চাচ্ছেন যে এটা হয়ে যাক। তবে এখানে আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বলেছেন যে এখানে নির্বাচন থেকে লাশ পড়ে যাবে, এটা চাপ আছে উপর থেকে, এরকম মনে হচ্ছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে দুই জায়গায় সংকটটা তৈরি হচ্ছে আমাদের। এক হচ্ছে ছাত্র সংগঠনগুলো আমরা একমত হতে পারছি কিনা নির্বাচনের জন্য। আমরা নির্বাচন চাচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল তারা চাচ্ছিলেন, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছিলেন, সামাজিক সংগঠনগুলো চাচ্ছেন এখানে, কালচারাল সংগঠনগুলো চাচ্ছেন এখানে। আমরা দেখি ছাত্রদল সেখানে চাচ্ছে না নির্বাচনটা। তো এখানে ঐক্যমতার জায়গায় একটা সংকট তৈরি হয়েছে বলে এই জায়গার পিছিয়ে যাচ্ছে আমাদের বারবার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই নির্বাচনটা করতে গেলে যে প্রসিডিউরগুলো মেনটেন করতে হয় চমৎকার করে, এই জায়গায় ইউনিভার্সিটি প্রশাসন একটু লেন্দি হচ্ছে বেশি। একটা জুলাইয়ের অভ্যুত্থানের উপরে একটা রক্তাক্ত অধ্যায় পেরিয়ে কিন্তু আমরা এসেছি। 9 দফার দাবি ছিল জুলাই অভ্যুত্থানে, একটা ছিল কিন্তু এই নির্বাচন হতে হবে, ছাত্র সংসদ নির্বাচন। তো এটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারে নাই। যারা দায়িত্ব নিয়েছেন ইউনিভার্সিটির ভিসি প্রভোস্টের দায়িত্ব যারা প্রাপ্ত হয়েছেন এবং রাকসুর যিনি পরিচালক বর্তমানে আছেন বা কোষাধ্যক্ষ যিনি আছেন ক্যাম্পাস পর্যায়ে, ওনারা কিন্তু এই দায়িত্ব, এটা কমিটমেন্টের জায়গায় জুলাইয়ের অভ্যুত্থানে যে আমাকে অবশ্যই আমার দায়িত্বপ্রাপ্ত অবস্থায় এই নির্বাচনটা করতে হবে। যে 9 দফা দাবির উপরে ভিত্তি করে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সের অন্যতম দাবি ছিল
এই নির্বাচনে টাইমলি হওয়া দরকার। তাই আমি মনে করি ইউনিভার্সিটি প্রশাসন যদি শহীদদেরকে না ভুলে যায়, যদি রিসপেক্টকে লালন করে, তাহলে কম সময়ের মধ্যে নির্বাচনটা করা উচিত। এই দুটো সংকট মূলত আমাদের কাছে দৃশ্যমান হয়েছে এখন পর্যন্ত। ইউনিভার্সিটি প্রশাসন এক, আর 2 নম্বর হচ্ছে ছাত্র সংগঠনের মধ্যে কোলাবোরেশন পারস্পরিক, এই সমস্যাটার কারণে হচ্ছে না। তো আরেকটি বিষয় হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম যেটা ছিল, যাদের মূলত নেতৃত্বেই এই দেশে মূলত সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছিল, তারাও কিন্তু এটা চাচ্ছিলেন, কিন্তু আমরা দেখেছি এই প্ল্যাটফর্মটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে আস্তে আস্তে। রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে গিয়েই এই অঙ্গনের নেতাগুলি ইতিমধ্যে পলিটিক্যাল পার্টি তারা ফর্ম করেছে, করে জাতির আশা আকাঙ্ক্ষা যে প্রজেক্টটা ছিল, একটা বড় একটা প্ল্যাটফর্ম ছিল, সেটাকে তারা আস্তে করে অ্যাবলিশ করে দিল, নির্মূল করে দিল। এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। এই প্ল্যাটফর্মটা মূলত না থাকাও এর বড় একটা কারণ হচ্ছে এই নির্বাচনটি না হওয়া ক্যাম্পাস পর্যায়ে। আমরা মনে করি এটি থাকলে প্রেশার গ্রুপ হিসেবে অন্তত ক্যাম্পাসগুলোতে আমরা ভালো কিছু কাজ করতে পারতাম। এটি যারা মূলত করেছে, অ্যাবলিশ করেছে বা দুর্বল করেছে, এরা কিন্তু ইকুয়ালি দায়ী এই কাজটা কেন হচ্ছে না নির্বাচনটি। ছাত্র শিবির 5 দফা কর্মসূচি রয়েছে, আর 1 নম্বর হচ্ছে দাওয়াত। আমরা ছাত্রদেরকে মূলত ভালো মানুষ হওয়ার জন্য দাওয়াত দিই, নৈতিকতার দাওয়াত দিই, ভালো ছাত্র হতে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি এবং দেশপ্রেমিক হতে আমরা উদ্বুদ্ধ করি। তো আপনি দেখে থাকবেন যে এই মাসের আমি উদাহরণ দিই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 রমজান থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত টানা আমরা ইফতার আয়োজন করেছি শিবিরের উদ্যোগে। প্রত্যেক দিনে কয়েক হাজার শিক্ষার্থী আমাদের সাথে ইফতার গ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা মেসেজ দিতে চেয়েছি, তোমরা যারা মুসলিম এখানে আছো, তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত 2টি, এক আল্লাহর প্রিয় বান্দা হওয়া, ভালো মানুষ হওয়া, আর দেশের জন্য কাজ করা। আমরা চেষ্টা করেছি। তো এভাবে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে ক্যাম্পাস বেজে আমরা কাজ করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবেন ইফতার বিতরণ কর্মসূচি মাসব্যাপী করেছে, বিভিন্ন ক্যাম্পাসে গণ ইফতারের আয়োজন আমরা করেছি, আপনারা দেখে থাকবেন। এরপরে আমরা চেষ্টা করেছি যে ছাত্র শিবির সম্পর্কে যতগুলো ধারণা আছে শিক্ষার্থীদের, এই সম্পর্কে তাদেরকে আরও ব্রড ধারণা দেওয়ার জন্য, ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য নো শিবির আক শিবির নামে আমরা প্রোগ্রাম করেছি ক্যাম্পাসগুলোতে, যার মাধ্যমে শিবির সম্পর্কে একটা ভালো দাওয়াত বা মেসেজ তারা পেয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ক্যাম্পাস বেসে আমরা অসংখ্য কার্যক্রম করেছি এবং সরকারি কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা নববর্ষের প্রকাশনা উৎসব আমরা করেছি। আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে শিবির কী ধরনের প্রকাশনা তৈরি করে। ছাত্র শিবিরের বইগুলোকে একসময় বলা হতো যে জিহাদি বই, জঙ্গি বই বলা হতো। আমরা যে কোরআনকে রাখতাম টেবিলে, সেটাকে জঙ্গি বই বলা হতো, আল্লাহ রাসূলের হাদিসকে জঙ্গি বলা হতো। আমরা এটিকে এই মিথকে ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকটা ক্যাম্পাসে দেখবেন আমরা নববর্ষের প্রকাশনা উৎসব করেছি এবং হিউজ অ্যামাউন্ট শিক্ষার্থী, লক্ষ লক্ষ কপি আমরা বিক্রি করেছি এখানে, শিক্ষার্থীরা সেখান থেকে নিয়েছে আমাদের কাছ থেকে। এর মাধ্যমে আমরা চেয়েছি শিক্ষার্থীদের সাথে ক্লোজ কানেকশন তৈরি করা। আর এই প্রত্যেকটা হচ্ছে আমাদের দাওয়াতি কার্যক্রম, আমাদের প্রকাশনা, আমাদের গণ ইফতার, আমাদের সাধারণ সভা, আমাদের আক শিবির, নো শিবির প্রোগ্রাম, এগুলো সবগুলো হচ্ছে দাওয়াতের আমরা একটা অংশ। আমরা এইভাবে চাচ্ছি যে আমাদের সম্পর্কে শিক্ষার্থীদেরকে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য। এবং আমরা আলটিমেটলি কী করি, বিগত 15 বছরে আওয়ামী সরকার আমাদেরকে যেমন একটা দানব হিসেবে উপস্থাপন করেছিল, এই যে জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য মূলত অসংখ্য কার্যক্রমসূচি আমরা হাতে নিয়েছি। এর বাইরে আমরা শিক্ষাবৃদ্ধি প্রদান, আমাদের কোচিং সেন্টার যেগুলো রয়েছে সেগুলোতে ছাত্র কল্যাণ দিয়ে ফ্রিতে ভর্তি করানো, এই কাজগুলো আমরা চলমান রেখেছি। আশা করছি খুব কম সময়ের মধ্যে আপনারা দেখবেন শিবির যে পর্যায়ে আছে, এর মাধ্যমে আরও বেশি ইনশাল্লাহ জনপ্রিয়তা বেড়ে যাবে। এর বাইরে 2টি বিষয় উল্লেখ করব যে চট্টগ্রাম, ঢাকার বাইরে আমরা চট্টগ্রামে, নোয়াখালীতে বিভিন্ন ফেস্ট করেছি। আমরা বিজনেস ফেস্ট করেছি, আমরা সায়েন্স ফেস্ট করেছি, আমরা বিজ্ঞান ফেস্টগুলো আমরা করতেছি। ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটা জেলা, উপজেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে আমরা কার্যক্রম করছি, যার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী শিবিরকে জানতে পারবে। এটা আমাদের বড় একটা দাওয়াতের প্রোগ্রাম।